শুনছেন কেয়ার অফ কথক। এই ঠিকানায় মন আসে। হ্যাঁ, যন্ত্রযাপনের শব্দ দূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন। দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের পসরা। তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে। এটা গল্পের ঠিকানা। আজকের গন্তব্য 221B বেকার স্ট্রিট। নিশ্চয়ই বুঝতে পারছেন, স্যার আর্থার ইগনেসিয়াস কনান ডয়েলের কলম জমিয়ে দেবে আগামী কিছুক্ষণ। শুরু হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ক্রুকেড ম্যান। আমার তখন সবে বিয়ে হয়েছে, গরমকাল, সারাদিন হাড় ভাঙা খাটাখাটনির পরে খাওয়া দাওয়া করে পাইপ খেতে খেতে উপন্যাস পড়ছি। স্ত্রী শুতে চলে গেছে, বাড়ির কাজের লোকেরাও সবাই বিদায় নিয়েছে সেদিনের মতো। ঘড়িতে তখন রাত 12টা বাজতে 12 মিনিট বাকি। এমন সময় হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। এত রাতে রুগী ছাড়া সচরাচর কেউ আসে না। উফ, সারাদিনের ধকলের পরে একটু বিশ্রাম নেওয়ারও অবকাশ পাবো না। ভাবতে ভাবতে দরজা খুললাম। দেখি কোনো রুগী নয়, দাঁড়িয়ে আছে আমার প্রাণের বন্ধু প্রবাদ প্রতিম ডিটেকটিভ শার্লক হোমস। এই তো ওয়াটসন, জানতাম রাত হলেও তোমাকে ঠিকই পাওয়া যাবে। শার্লক, ওয়েলকাম ওয়েলকাম। এসো এসো, ভিতরে এসো আগে। অবিবাহিত জীবনের অভ্যেস এখনো ছাড়তে পারোনি ডাক্তার। আর্কেডিয়া মিক্সচার না হলে এখনো পাইপ খেতে পারো না দেখছি। কিভাবে বুঝলে এটা জানতে চাওয়া বাতুলতা, তবুও বলেই ফেলো। তোমার কোটের কোণে লেগে থাকা ছাইগুলোই তো অকাট্য প্রমাণ। আর এখনো তোমার সোনার স্বাদ ছাড়তে পারোনি, তাই জন্যই বোধহয় আস্তিনে রুমাল গুঁজে রাখো। যাই হোক ডাক্তার, আজ রাতটা তোমার এখানে থাকা যাবে? অলওয়েজ ওয়েলকাম হোমস। আচ্ছা, আর কোনো পুরুষ অতিথি তো আপাতত তোমার বাড়িতে নেই, কারণ হ্যাট রাখে কোনো হ্যাট ঝুলতে দেখছি না। এত কথার কি আছে, তুমি আমার বাড়িতে থাকলে আমি বলতে যাব। ইটস মাই প্লেজার মাই ফ্রেন্ড। এটা বাড়াবাড়ি রকমের বিনয় দেখাচ্ছ। যাক, রাতের মতো একটা আস্তানা জুটলো তাহলে। বাড়িতে মিস্ত্রি এসেছিল মনে হচ্ছে। হ্যাঁ, ওই গ্যাস ওভেনটা একটু বিগড়ে ছিল, কার্পেটে বুটের ছাপ রেখে গেছে। নাও, এবার একটু পাইপ খাওয়া যাক। হোমস আর কোনো কথা না বলে চুপ করে পাইপ টানতে লাগলো। আমিও কোনো কথা বললাম না। জরুরি দরকার না থাকলে এত রাতে বাড়িতে হানা দেওয়ার পাত্র সে নয়। সুতরাং ধৈর্য ধরতে হবে, একটু পরে নিজেই সব বলবে। তাই অপেক্ষা করতে লাগলাম। পসার খুব জমেছে মনে হচ্ছে। এটা কিভাবে বুঝলে? তোমার জুতো দেখে। তুমি তো কাছাকাছি কোথাও যেতে হলে হাঁটাই পছন্দ করো, গাড়িতে চাপো না। কিন্তু আজকাল বেশিরভাগ ঘোড়ার গাড়িতেই তো যাতায়াত করছো, তাই তোমার জুতো জোড়াও দিব্যি ঝকঝক করছে। ও, তুমি সত্যি অনবদ্য হোমস। ইটস এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন, ইটস এলিমেন্টারি। এগুলো কিন্তু খুবই সামান্য বিষয় ডাক্তার। ঠিকমতো দেখতে শিখলেই সামনের মানুষটাকে চমকে দেওয়া এমন কিছু ব্যাপার নয়। তবে জানো ডাক্তার, একটা নতুন কেস এসেছে। সেটা এমনই অদ্ভুত যে আমার মাথা গুলিয়ে যাচ্ছে, কোনো থই পাচ্ছি না। কিন্তু কিন্তু পাবই ওয়াটসন, অন্ধকারে আলোর দেখা আমি পাবই। বলতে বলতে দু চোখ চকচক করে উঠল আমার গোয়েন্দা বন্ধুর। পাতলা গালে দেখা দিল রক্তিম আভা। ওর কঠিন কঠোর তীব্র তীক্ষ্ণ প্রকৃতি থেকে মুহূর্তের জন্য যেন একটা পর্দা উঠে গেল। যদিও সেটা ক্ষণিকের জন্যই। পরের মুহূর্তেই দেখলাম আবারও রেড ইন্ডিয়ানদের ভাবলেশহীন তার মুখচ্ছবি। তার এই বিকারহীন অনুভূতিহীন ওপরের ছবিটার জন্যই অনেকে ওকে নিছক যন্ত্র ছাড়া আর কিছুই ভাবতে পারে না। ওয়াটসন, সমস্যাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ভেবেচিন্তে একটা সমাধান আজ করেছি। তোমাকেও আসলে আমার দরকার। এটা আর বলার অপেক্ষা রাখে কি বন্ধু? আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। কালকেই অল্ডারশট যেতে হবে।
বেশ, যাব। ওয়াটারলু থেকে সকাল 10:10 গাড়ি। নো প্রবলেম। তোমার কি খুব ঘুম পাচ্ছে ডাক্তার? পাচ্ছিল, তবে আপাতত ঘুম উড়ে গেছে। তাহলে ঘটনাটা বলছি শোনো। অলডারশটের রয়্যাল ম্যালোজের এক্স কর্নেল বার্কলের খুন সম্পর্কে কিছু শুনেছ? কিছুই শুনিনি এই বিষয়ে। রয়্যাল ম্যালোজ হলো ব্রিটিশ সেনাবাহিনীর বিখ্যাত আইরিশ রেজিমেন্ট। ক্রিমিয়ার যুদ্ধে আর ভারতের সিপাই মিউটনি দমনে এদের কৃতিত্ব ভোলার নয়। কিন্তু গত সোমবার পর্যন্ত এই রেজিমেন্টের কমান্ডার ছিলেন জেমস বার্কলে। সেনার সামান্য একজন কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু হলেও ধাপে ধাপে প্রমোশন পায়। সিপাই মিউটনি দমনের পরে প্রথম অফিসার এবং পরে এই রেজিমেন্টের অল ইন অল হয়ে যান। এই পর্যন্ত ক্লিয়ার তো ডাক্তার? হ্যাঁ, বলে যাও। সার্জেন্ট থাকাকালীন তিনি রেজিমেন্টের একজন কৃষ্ণকায় সার্জেন্টের মেয়ে, নাম হলো কি যেন, হ্যাঁ, ন্যান্সি টিভয়, তাকে বিয়ে করেন। কিন্তু এরকম অসবর্ণ বিয়ে তো সমাজ প্রথম দিকে মেনে নিতে চায় না হোমস। এদের ক্ষেত্রেও তাই হয়েছিল। পরে অবশ্য সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আর তুমি বিশ্বাস করবে না ওয়াটসন, 30 বছরের বিবাহিত জীবনের পরেও মেয়েটা কিন্তু বেশ সুন্দরী। বুঝেছি, বাকিটা বলো। হ্যাঁ, শোনো তাহলে। এনাদের সংসার বেশ সুখেরই ছিল। কর্নেল বার্কলে প্রাণ দিয়ে স্ত্রীকে ভালোবাসতেন। মিসেস ন্যান্সিও বার্কলেকে যথেষ্টই ভালোবাসতেন, তবে সেটা তেমন আধিক্যতা বা দেখনদারি ছিল না। তাদের জুটিটা ছিল এক কথায় অসাধারণ। এরকম ওয়ান্ডারফুল কাপেলের এই দুর্ভাগ্যজনক পরিণতি কল্পনাও করা যায় না ওয়াটসন। কেন, কি হয়েছে তাদের? ধৈর্য ধরো ওয়াটসন, ধৈর্য ধরো, সবটা বলছি। তাঁদেরই একজন বন্ধু মেজর মর্জি আমাকে বলেছেন, কর্নেল বার্কলে এমনিতে খুবই ফুর্তিবাজ ছিলেন, তবে মাঝে মধ্যে মন খারাপ করে মুখ গোমড়া করে বসে থাকতেন। আমাদের সঙ্গে মজা হুল্লোড় করতে করতে হঠাৎ করেই কেমন ঘুম মেরে যেতেন। মনে হতো যেন ভিতর থেকে ভেঙে পড়ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন। দিন কয়েক এরকমভাবেই মনমরা হয়ে কাটিয়ে দিতেন তিনি, যেন বিধ্বস্ত একটা মানুষ। বুঝতেই পারছো ওয়াটসন, মানুষটার মনের মধ্যে কিছু একটা চলছিল নিশ্চয়ই। যাই হোক, অলডারশটের ক্যাম্পে বিবাহিত পুরুষরা পরিবারকে নিয়ে রেজিমেন্টের থেকে আলাদাই থাকেন। কর্নেল বার্কলেও সস্ত্রীক থাকতেন 8 মাইল দূরে ল্যাচেন নামের একটা বাড়িতে। সঙ্গে থাকতো 2জন গৃহ সহায়িকা আর একজন কচুয়ান। বাড়িটা খালি জমি দিয়ে ঘেরা, পশ্চিম দিকে 30 গজ দূরে বড় রাস্তা। গত সোমবার রাত 8টায় একটা মিটিংয়ের জন্য চার্চে গেছিলেন মিসেস ন্যান্সি বার্কলে। সেদিন তাড়াতাড়ি ডিনার করেছিলেন বেরোনোর আগে। তার সঙ্গে চার্চে যান মিস মরিসন নামের আর একজন তরুণী। মিস মরিসনকে রাত 9:15 নাগাদ বাড়িতে ছেড়ে স্বগৃহে ফিরে আসেন ন্যান্সি। যা যা বলছি সবটা মন দিয়ে শুনছো তো ডাক্তার? হ্যাঁ, বলে যাও, শুনছি। ল্যাচেনের রাস্তার দিকে একটা ঘর আছে, কাঁচের দরজাওয়ালা। সেটায় কোনো পর্দা নেই। দরজার সামনে 30 গজ লম্বা সবুজ ঘাসের লন, তারপর রেলিং দেওয়া পাঁচিল, তার ওপারে রাস্তা। চার্চ থেকে ফিরে সেই কাঁচের দরজাওয়ালা ঘরে এসে মিসেস বার্কলে তাদের গৃহ সহায়িকাকে বললেন, Hey Mary, please give me a cup of tea, dear. অথচ ওই সময় তিনি কখনো চা খান না। এদিকে স্ত্রী ফিরেছে বুঝতে পেরে ওই ঘরে ঢোকেন কর্নেল বার্কলে। এটা আবার কচুয়ান লেগেছে। তারপর কর্নেল বার্কলেকে আর জীবিত দেখা যায়নি। মানেটা হলো 10 মিনিট পরে চা নিয়ে ফিরে আসে গৃহ সহায়িকা, কিন্তু এসে দেখে সেই ঘর ভিতর থেকে বন্ধ। আর অত্যন্ত চড়া গলায় ঝগড়া চলছে স্বামী স্ত্রীর। কিন্তু কর্নেল এতটাই আস্তে কথা বলছেন যে তার গলা প্রায় শোনাই যাচ্ছিল না। অথচ ন্যান্সির তীক্ষ্ণ চিৎকার ভিতর থেকে ভেসে আসছিল, How dare you! How dare you! You are a coward, David. You're a coward. তোমার সঙ্গে থাকতেও আমার গা রি করছে। ছি ছি, প্লিজ ন্যান্সি, তুমি শান্ত হও। তুমি সব নষ্ট করেছো, সব নষ্ট করেছো তুমি। ভুল বুঝছো। ফিরিয়ে দাও আমার আগের জীবন। সব এরকম সব শেষ করে দিয়েছো তুমি, ডেভিড। ইউর আ কাওয়ার্ড। শোনো প্লিজ। না, আর
আর তোমার কোনো কথা শুনবো না আমি। আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। কাপুরুষ কোথাকার শোনো ডেভিড, ব্যাপারটা, ন্যান্সি, একটা একটা কাপুরুষ কাপুরুষ কাপুরুষ। তো এই সব শুনে সেই গৃহসহায়িকা তটস্থ হয়ে কাঁদতে থাকে, আর কোচওয়ান ভিতর থেকে বন্ধ থাকা সেই দরজা খুলতে ব্যর্থ হয়ে লনের দিকে একটা খোলা জানলা দিয়ে ভিতরে ঢোকে। সে দেখে সোফায় জ্ঞান হারিয়ে পড়ে আছেন মিসেস ন্যান্সি, আর ফায়ার প্লেসের কাছে মুখ থুবড়ে পড়ে আছেন কর্নেল বার্কলে। তার পা দুটো ছিল চেয়ারের হাতুড়ের উপরে, দেহ প্রাণহীন, চারিদিক রক্তে একেবারে ভেসে যাচ্ছে। এবার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে হোমস। তারপর কি হলো শুনে নাও আগে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এদিকে ওই অবস্থা দেখে ঘাবড়ে গিয়ে কোচওয়ান ভিতর থেকে দরজা খুলতে গেল, কিন্তু সেই দরজায় তালা লাগানো ছিল, সেটার কোনো চাবি ছিল না। তাই আবারও জানলা গুলে বাইরে এসে কোচওয়ান পুলিশ আর ডাক্তারকে ডেকে আনে। তারপরে পুলিশ এসে অলডার শেড থেকে চাবির মিস্ত্রিকে আনিয়ে তারপর দরজাটা খোলায়। মিসেস বার্কলেকে ঘরের ভিতর থেকে নিয়ে আসা হয় অচেতন অবস্থাতেই। স্বাভাবিকভাবেই সন্দেহটা কিন্তু ন্যান্সির ওপরই পড়েছিল। কর্নেলের মাথার পিছনের খুলিতে ইঞ্চি দুয়েক লম্বা একটা মারাত্মক জখমের চিহ্ন ছিল, একটা ভোঁতা ভারী অস্ত্রের আঘাতের চিহ্ন। সম্ভবত সেই আঘাতের ফলেই হয়তো মৃত্যু হয়েছে কর্নেল বার্কলের। কেসটা কি খুবই সহজ নাকি খুবই জটিল? খুবই কনফিউজিং লাগছে হোমস। আর একটু কনফিউজ করে দিই তাহলে তোমাকে ডাক্তার। ওই ভারী ভোঁতা অস্ত্রটা পাওয়া গেল মৃতদেহের পাশেই, একটা নিরেট গদার মতো দেখতে লম্বাটে লাঠি, হাড় দিয়ে বাঁধানো, আর অদ্ভুত সব খোদাইয়ের কাজ। পুলিশের এক অফিসার বাড়ির কাজের লোকেদের জিজ্ঞাসা করলেন, এটাকে আগে তোমরা এ বাড়িতে কোথাও দেখেছো? না 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 আগে দেখিনি, কিছুই জানি না এই বিষয়ে। কিচ্ছু না। এরকম তো দেখিনি আগে। গত মঙ্গলবার পর্যন্ত এই হলো ঘটনা প্রবাহ। তারপর কর্নেলের বন্ধু মেজর মর্জি আমাকে প্রায় ধরে বেঁধে এই কেসে জুড়ে দিয়েছেন পুলিশকে সাহায্য করার জন্য। মেরি নামের যে গৃহসহায়িকা ঘরের বাইরে থেকে এই ঝগড়া আর কথাবার্তা শুনেছিল, সে আমাকে একটা আশ্চর্য খবর দিল, বুঝলে। ম্যাডাম ন্যান্সি বেশ কয়েকবার ডেভিড বলে কর্নেলকে ডেকেছিলেন, অথচ কর্নেলের নাম তো জেমস। এটা আমার মাথায় ঢোকেনি মিস্টার হোমস। সরি, এর বেশি কিছু আমি আর জানি না। মেরির কথা শুনে বুঝলাম এই বিষয়টা ভেবে দেখার মতো ওয়াটসন। এই কেসটা সলভ করার এটাই হয়তো ফার্স্ট স্টেপ হবে ওয়াটসন। এতটা বলে একটু দম নিল আমার বিশ্বখ্যাত গোয়েন্দা বন্ধু। নিভে যাওয়া পাইপে আগুন ধরিয়ে নিয়ে আবার বলতে শুরু করলো। আর একটা বিষয় দেখে চাকর বাকর আর পুলিশ সবাই একটু অবাক হয়েছে। কোচওয়ান আমাকে বলেছে, কর্নেলের মুখটা দেখলে বুঝতেন, মুখে ভীষণ আতঙ্কের ছাপ, যেন মরার আগের মুহূর্তে ভূত দেখে একদম সিঁটিয়ে গেছেন। আর পুলিশ এই বিষয়ে বলেছে, আসলে স্ত্রীকে খুবই ভালোবাসতেন তো, তাই তিনি যখন দেখলেন হঠাৎই তার স্ত্রী গদার মতো ওই লাঠিটা দিয়ে তাকে মারতে উদ্যত হয়েছেন, সেটা তাকে খুবই শক দিয়েছিল হয়তো, তাই মুখের ওরকম অবস্থা হয়েছিল। আর খোদ মিসেস বার্কলে কিছু বলছেন না এই বিষয়ে? এবং তার সঙ্গে যে মহিলা গিয়েছিলেন মিস মরিসন, উনি কিছু বলতে পারেননি? আমি জিজ্ঞাসা করলাম হোমসকে। মিসেস ন্যান্সি বার্কলে নিজেই এখন ব্রেন ফিভারে আক্রান্ত, তার মুখ দিয়ে কোনো কথা শোনা যাচ্ছে না আপাতত। আর মিস মরিসন প্রথমে জানিয়েছিলেন চার্চ থেকে ফিরে ন্যান্সি বার্কলে কেন এমন ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন সে বিষয়ে তার কিছুই জানা নেই। যাই হোক, ওই ঘরের চাবি যখন পাওয়া গেল না, তখন আমি ভাবলাম হয়তো কেউ চাবিটা নিয়ে পালিয়েছে ওই জানলা দিয়ে। তাই আমি বাইরের লন আর ওই রাস্তাটা পরীক্ষা করতে গিয়ে মোট 5টা পায়ের ছাপ পেলাম। ওগুলো দেখে বুঝলাম আততায়ী নিশ্চয়ই পাঁচিল টপকে লনে ঢুকেছে, তারপর বেশ দ্রুত বেগে লন পেরিয়ে জানলা দিয়ে ঢুকেছে ভিতরে, বুঝলে ওয়াটসন। আমার বন্ধুর পর্যবেক্ষণ শক্তি নিয়ে আমার কোনো সংশয় নেই, তবুও জিজ্ঞাসা করলাম, দ্রুত বেগে লন পার হয়েছে এটা বুঝলে কিভাবে? খুবই সহজ।
লনের ঘাসে ভরা মাটিতে একটা পায়ের পাতার ছাপ গোড়ালির থেকে বেশি চেপে বসেছে, আর ওই 5টা পায়ের ছাপের একটা আমি পেলাম রাস্তায়, 2টো লনে, আর 2টো ওই জানলার নিচে। যদিও আমাকে সব থেকে বেশি অবাক করেছে আততায়ীর সঙ্গে আসা তার সঙ্গী। আমি জিজ্ঞাসা করলাম, কে সে? আততায়ীর স্যাঙাত? পকেট থেকে একটা ফিনফিনে কাগজ বের করে নিজের হাঁটুর ওপর সন্তর্পণে মেলে ধরল হোমস। তারপর বলল, বলো তো ডাক্তার, এই ছাপগুলো কিসের? দেখি তোমার পর্যবেক্ষণ শক্তির কতটা উন্নতি হয়েছে। কাগজ ভর্তি অনেকগুলো অদ্ভুত পায়ের ছাপের ছবি দেখলাম। পায়ে বড় বড় নখ, কিন্তু তা সত্ত্বেও সেগুলো ছোট আইসক্রিম স্পুনের থেকে বেশি বড় নয়। আমি বললাম, কুকুরের পায়ের ছাপ মনে হচ্ছে। কিন্তু কুকুর কি পর্দা বেয়ে উঠতে পারে ওয়াটসন? এই পায়ের ছাপের মালিক কিন্তু উঠেছিল, পর্দাতেও এর ছাপ পেয়েছি। তাহলে বাঁদর? বাঁদরের পায়ের ছাপ কিন্তু এরকম হয় না। আমার কাছে আর কোনো জবাব ছিল না, তাই মুখ কাঁচুমাচু করে বললাম, তবে কিসের ছাপ ওটা? কুকুর, বিড়াল, বাঁদর এসব কোনো জন্তুরই নয়। এই ছাপটা দেখো, এইটা, হ্যাঁ, বুঝতে পারবে। এক জায়গায় ভর দিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। সামনের পা আর পিছনের পায়ের মধ্যে ব্যবধান প্রায় 15 ইঞ্চি। এর সঙ্গে গলা আর মাথা জুড়লে লম্বায় এটা কম করে 2 ফুট তো হবেই। যদি ল্যাচ থাকে তাহলে আরও বেশি। ছাপগুলো যেভাবে পড়েছে বোঝাই যায় এটা হেঁটেছে 3 ইঞ্চি অন্তর পা ফেলে। অর্থাৎ জন্তুটার পা বেঁটে কিন্তু দেহ লম্বা। লোমটম কিছু পাওয়া গেলে আঁচ করতে আরও সুবিধে হতো। আপাতত শুধু বোঝা যাচ্ছে প্রাণীটা মাংসাশী আর পর্দা বেয়ে সরসর করে উঠতে পারে। মাংসাশী জানলে কিভাবে? পর্দা বেয়ে উঠে জানলার ওপরে রাখা একটা পাখির খাঁচার দিকে গেছিল বলে, আর সেই ছাপ আমি দেখেছি। এসব দেখেই মনে হচ্ছে অদ্ভুত এই জীবটা দেখতে অনেকটা বেজির মতো, কিন্তু বেজি যত বড় হয় এটা তার থেকেও বিরাট। কিন্তু বেজির সঙ্গে খুনের কি সম্পর্ক হোমস? সেটাই তো এখনো ধোঁয়াটে বন্ধু। খবর পেলাম হাজব্যান্ড ওয়াইফের ঝগড়ার সময় রাস্তার ওপরে দাঁড়িয়ে একটা লোক নাকি রগর দেখছিল। জানলা খোলা ছিল, পর্দা ছিল না, ঘরে আলো জ্বলছিল। তারপর এইসব পায়ের ছাপ দেখে বোঝা যাচ্ছে পাঁচিল টপকে লন পেরিয়ে জানলা দিয়ে তার 4 পেয়ে সঙ্গীকে নিয়ে আততায়ী ঘরে ঢুকে কর্নেলের মাথাটা ফাটিয়েছে। অথবা কর্নেল ওই লোকটাকে দেখে নিজেই আঁতকে উঠে মাথা ঘুরে পড়ে ফায়ার প্লেসে মাথা ঠুকে মারা গেছে। আর তারপর রহস্যময় ওই উটকো আততায়ী প্রস্থান করেছে, কিন্তু যাওয়ার সময় চাবিটা নিয়ে গেছে। হোমসের এই ব্যাখ্যায় আমার সব কিছু যেন গুলিয়ে গেল। আমি ওকে বললাম, হোমস, রহস্য তো আরও জট পাকিয়ে গেল মনে হচ্ছে। ঠিকই বলেছ ওয়াটসন। আমার কি মনে হয় জানো, মিস মরিসন ঠিকই জানেন যে কেন মিসেস ন্যান্সি বাকলে ওরকম ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন চার্চ থেকে ফেরার পরেই। ডিনার করে চার্চে যাওয়া এবং রাত 9টায় বাড়ি ফেরা, ওই সময়টায় এমন কিছু নিশ্চয়ই ঘটেছিল যার জন্য ন্যান্সির মেজাজ বিগড়ে যায়। তাই তিনি নিরিবিলিতে থাকতে বাইরের ওই কাঁচের ঘরেই গিয়েছিলেন। তারপর স্ত্রী বাড়ি ফিরেছে শুনে কর্নেল ওই ঘরে যেতেই দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তাই আমি মিস মরিসনকে সোজাসুজিই বলেছিলাম তিনি যা জানেন তা আমাকে স্পষ্টভাবে বলতে, না হলে মিসেস ন্যান্সি বাকলের ফাঁসি হয়ে যেতে পারে খুনের দায়ে। তবে উনি কিন্তু বেশ চালাক। সবটা শুনে তিনি বললেন, চার্চের মিটিং শেষ করে আমরা ফিরছিলাম হাডসন স্ট্রিট দিয়ে। মোড়ের মাথায় একজন কুঁজো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তার কাঁধে ছিল একটা বাক্স। আমাদেরকে দেখেই সে চিৎকার করে ওঠে, আরে ন্যান্সি! সঙ্গে সঙ্গে মরার মতো সাদা হয়ে যায় মিসেস বার্কলের মুখ। ভূত দেখার মতো চমকে ওঠেন তিনি। তিনি এমনভাবে টলে যান যে আমি না ধরে ফেললে উনি পড়েই যেতেন। আর আমিও তখন পুলিশ ডাকার জন্য চিৎকার করে উঠি, পুলিশ, পুলিশ! না মিস মরিসন, পুলিশ ডাকতে হবে না। হেনরি, তুমি বেঁচে আছো? আমি তো জানতাম তুমি মারা গেছো।
আজ 30 বছর হয়ে গেল আমি তোমাকে মৃত বলেই তো জানি। সত্যি আমি বেঁচে আছি ন্যান্সি। আমি তো এখন অতীতের প্রেত মাত্র। ওই বিকৃত সুরে বিকট মুখভঙ্গি করে বলা কথাগুলো শুনে আমার আমার গায়ে কাটা দিল মিস্টার হোমস। লোকটার চুল আর জুলপি হাঁসের পালকের মতন সাদা, মুখের চামড়া যেন শুকনো আপেলের মতো কুঁচকে আছে, আর চোখ দুটো আগুনের ভাঁটার মতো ধকধক করে জ্বলছিল। এখনো রাতে ওই চোখ দুটো আমার দুঃস্বপ্নে হানা দেয়, আর আমি চিৎকার করে কেঁদে উঠি। তারপর মিসেস বার্কলে আমাকে বললেন, আপনি একটু এগিয়ে যান মিস মরিসন, ওর সঙ্গে আমার একটু কথা আছে, আমি এক্ষুনি আসছি। আমি একটু এগিয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে মিসেস ন্যান্সিও চলে এলেন। আমি মুখ ফিরিয়ে দেখি পিছনে সেই কুঁজো লোকটা একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে ক্ষিপ্তভাবে শূন্যে হাত ছুঁড়ছে। আচ্ছা, এই সব কথা আপনি আগে বলেননি কেন? কারণ মিসেস ন্যান্সিকে আমি প্রমিস করেছিলাম যে এই কথা কাকপক্ষিতেও জানতে পারবে না। মিস মরিসনের কাছে সবটা শুনে বুঝলাম ওই বিকলাঙ্গ লোকটার মধ্যেই সমস্ত রহস্য নিহিত রয়েছে। বুঝলে ওয়াটসন? হোমস এতক্ষণ যা যা বলল তাতে আমার বুঝতে বাকি নেই যে আমার ডিটেকটিভ বন্ধুটি এই রহস্যের অর্ধেক সমাধান করেই ফেলেছে। তাই ওকে জিজ্ঞাসা করলাম, সেই বিকলাঙ্গ লোকটার খোঁজ পেয়েছো নাকি? ওরকম একজন বদখত চেহারা লোক খুঁজে পাওয়াটা মোটেই কষ্টকর কিছু নয় ওয়াটসন। অল্ডারশেডে যারা থাকে বেশিরভাগই আর্মির লোক, বাইরের লোক কমই থাকে। আর তার মধ্যে একজনই আছে যে বিকলাঙ্গ, তার নাম হেনরি উড। হাডসন স্ট্রিটেরই একটা বাড়িতে ভাড়া নিয়ে দিন 5 হলো এসেছে। আমাকে লোকটার বাড়িওয়ালি বলল, লোকটার সঙ্গী সাথী বলতে কতগুলো জন্তু, সেগুলোর জন্য আমিও ভয় ভয় থাকি সবসময়। এসব জন্তুগুলোকে নিয়ে হেনরি আর্মি ক্যাম্পে খেলা দেখিয়ে কিছু রোজগার করে। মাঝে মাঝে নিজের সাথেই নিজে অদ্ভুত ভাষায় কথা বলে, আমি চাই বুঝতেও পারি না কিছু। দিন 2-1 হলো ঘরের মধ্যে একা একা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। হ্যাঁ, কেন যে মরতে এরকম একজনকে ভাড়া দিতে গেলাম, উফ, অতিষ্ঠ হয়ে উঠেছি আমি একেবারে। যদিও বাড়ি ভাড়ার টাকার বিষয়ে কোনো সমস্যা করেনি, তবে অ্যাডভান্স হিসেবে আমাকে একটা অদ্ভুত টাকা দিয়েছে। এই যে এই যে এই 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 দেখুন। দেখলাম টাকাটা আদতে ইন্ডিয়ার। বুঝলে ওয়াটসন, না আমার মনে হয় এই লোকটাই সেদিন ঘরে ঢুকেছিল। তারপর ঠিক কি ঘটেছিল সেটা ওই লোকটার মুখ থেকেই শুনতে চাই, আর তোমাকে ডাকতে চাই সাক্ষী হিসেবে। তাই তোমাকে সঙ্গে নিয়ে যেতে এসেছি। আর আমার লোক নজর রাখছে এখন, বাড়ি ছেড়ে পালালেও লাভ নেই, আমার চট ঠিক পিছু নেবে ওয়াটসন। যাই হোক, তাহলে কাল রওনা হওয়া যাক। আমি আর হোমস অল্ডারশেড পৌঁছলাম পরের দিন দুপুরে। হাডসন স্ট্রিটের ওই বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম। হোমস নিজের কার্ডটা একজন পরিচারককে দিয়ে ভিতরে পাঠালো। কিছুক্ষণ পরেই ভিতরে যাওয়ার অনুমতি পেয়ে আমরা ঢুকলাম একটা বদ্ধ উত্তপ্ত ঘরের ভিতরে। একে তো গরমকাল, তার মধ্যে ঘরের ফায়ার প্লেসটা জ্বলছে, তাতেই ঘরটা প্রায় উনুনের মতো তেতে উঠেছে। আর সেই জ্বলন্ত আগুনের সামনে গুটিসুটি মেরে বসে আছে কিম্ভূত কিমাকার একটা লোক। অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে ভাঁজ করে বসে আছে যে দেখলেই বোঝা যায় তার সমস্ত শরীরটাই সাংঘাতিকভাবে বিকৃত। ঘাড় ফিরিয়ে আমাদের দিকে তাকাতেই সেই ময়লা কুৎসিত মুখটার মধ্যে হারিয়ে যাওয়া অতীত সৌন্দর্যের একটা ছোঁয়া দেখলাম। বুঝলাম এককালে এই মুখের রূপ ছিল, আকর্ষণ ছিল, কিন্তু বর্তমানে সেই মুখের শ্রীহীনতা আর মলিনতা বিতৃষ্ণা জাগায়। লোকটা তার সন্দিগ্ধ আবিল চোখে আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হোমস সামান্য হেসে খুবই শান্ত গলায় বলল, মিস্টার হেনরি উড, আপনি তো এখানে এসেছেন ইন্ডিয়া থেকে, তাই না? আমরা এখানে এসেছি কর্নেল বার্কলের মৃত্যুর বিষয়ে কয়েকটা কথা জানার জন্য।
কিন্তু এই বিষয়ে আমি কি জানি? বিষয়টা যদি স্পষ্ট না হয় তাহলে আপনার বান্ধবী মিসেস ন্যান্সি বাকলের ফাঁসি পর্যন্ত হতে পারে মিস্টার উড। কে আপনি? এত খবর আপনি জানলেন কিভাবে? আপনি যা বলছেন সেটা কি সত্যি? সত্যি ন্যান্সির ফাঁসি হয়ে যাবে? হ্যাঁ, সত্যি। জ্ঞান ফিরলেই মিসেস ন্যান্সি বাকলে গ্রেপ্তার হবেন। আপনি কি পুলিশের লোক? না, তাহলে আপনি এসব বিষয় জানতে এসেছেন কেন? সত্যটা জানতে চাই বলে। আপনি যেই হন, একটা কথা জেনে রাখুন, ন্যান্সি সম্পূর্ণ নিরপরাধ। তাহলে অপরাধটা কার মিস্টার উড? আপনার? না। বেশ, তাহলে কে খুন করলো কর্নেল জেমস বাকলেকে? ওর নিজের নিয়তি ওকে মেরেছে। যদি নিজের হাতে মারতে পারতাম তাহলে হয়তো কিছুটা শান্তি পেতাম, কিন্তু মনের সব আগুন তাতেও নিভত না। যা হারিয়েছি সেটা আর ফিরে আসতো না, ফিরে আসতো না। আচ্ছা, তা কি হারিয়েছেন আপনি? এরপর হেনরি উড বলতে শুরু করে তার অবিশ্বাস্য কাহিনী। আমার এখনকার চেহারা দেখে আপনাদের হাসি পাচ্ছে হয়তো, জানি, সেটাই স্বাভাবিক। না, একদমই পাচ্ছে না, বলে যান। হাসি না পেলেও আমার পিঠ জোড়া কুঁজ আর এই বাঁকা চোরা শরীর দেখে ভাবছেন হয়তো এই চেহারা নিয়ে বেঁচে আছি কিভাবে। কিন্তু এক সময় 117 রেজিমেন্টের সব থেকে স্মার্ট মানুষটার নাম ছিল কর্পোরাল হেনরি উড। ইন্ডিয়ার ভর্তি এলাকার ক্যান্টনমেন্টে আমি পোস্টিং ছিলাম। জেমস বার্কলেও সেখানেই ছিল। তখনও সে কর্নেল হয়নি, তখনও সে সার্জেন্ট, আর ছিল পরমা সুন্দরী ন্যান্সি ডিভয়। ওর প্রেমে আমি আর সার্জেন্ট বার্কলে দুজনেই পাগল ছিলাম, অথচ ন্যান্সি পাগল ছিল শুধু আমার জন্য, কারণ আমি ছিলাম সুদর্শন আর স্মার্ট। কিন্তু ন্যান্সির বাবা সার্জেন্ট ডিভয়ের অপছন্দ ছিল বার্কলেকে, কারণ জেমসের ভবিষ্যৎ ছিল উজ্জ্বল। এই অবস্থাতেই শুরু হলো সিপাহী মিউটিনি। প্রায় 10,000 বিদ্রোহী ঘেরাও করলো আমাদের ক্যান্টনমেন্ট। আমরা প্রায় 1000 জন বন্দি অপেক্ষা করছি, যদি জেনারেল নীল এসে আমাদের উদ্ধার করেন তাহলে ভালো, নয়তো আবাল বৃদ্ধ বনিতা সবাইকে কচু কাটা হতে হবে। ন্যান্সির মুখ যে আমি ঠিক করলাম একাই কোনো রকমে গোপনে গিয়ে জেনারেল নীলকে খবরটা পৌঁছে দেব। বার্কলে গোপন পথের হদিশ জানত। সে একটা ম্যাপ এঁকে বুঝিয়ে দিল কোন পথে যেতে হবে। রাত 10টা নাগাদ সেই পথে যেতে গিয়ে আমি 6 জন বিদ্রোহীর হাতে ধরা পড়লাম। ওরা আগে থেকেই কোনোভাবে খবর পেয়েছিল যে আমি ওই পথ দিয়ে যাব, তাই ওরা ওত পেতে বসেছিল আমাকে ধরার জন্য। আমার মাথায় আঘাত করা হলো, আমি জ্ঞান হারালাম।
জানতে পেরেছিলাম বার্কলেই তার চাকরকে দিয়ে আমার খবর পৌঁছে দিয়েছিল বিদ্রোহীদের কাছে। মানে কর্নেল বার্কলে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল? শুধু বিশ্বাসঘাতকতা নয়, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে শয়তানটা। আচ্ছা, আপনার উপর বিদ্রোহীদের অত্যাচারের ফলেই কি আপনার এই অবস্থাটা হয়েছে? পরে কোনো রকমে পালিয়ে পাঞ্জাবে গিয়ে বিভিন্ন ম্যাজিক শিখলাম। দেশে ফেরার ইচ্ছে ছিল না জানেন। এই চেহারা নিয়ে পুরনো বন্ধুদের সামনে হাজির হতে চাইনি। খবর পেয়েছিলাম ন্যান্সি আর বার্কলের বিয়ে হয়েছে। আমি চেয়েছিলাম ওরা জানুক আমি মৃতই, কিন্তু বয়স বাড়ল, দেশের মাটির প্রতি টানও বাড়ল। ফিরলাম ইংল্যান্ডে, ক্যান্টনমেন্টে ম্যাজিক আর খেলা দেখিয়ে দিন গুজরান করতে লাগলাম। সত্যিই আপনার জীবনটা ভীষণ ইন্টারেস্টিং মিস্টার উড। মিসেস ন্যান্সি বার্কলের সঙ্গে আপনার কিভাবে দেখা হলো সেটা আমি জানি। তারপর আপনি নিশ্চয়ই মিসেস বার্কলের পিছু নিয়ে ওদের বাড়ির কাছে রাস্তায় এসে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া দেখছিলেন। তারপর আর থাকতে না পেরে জানলা দিয়ে ভিতরে ঢুকে পড়েছিলেন, তাই তো? আর আমাকে দেখা মাত্রই জেমস বার্কলের চোখ মুখ বদলে যায়, যেন ভূত দেখেছে। আর আর আমাকে ওই অবস্থায় দেখার সঙ্গে সঙ্গে শয়তানটা এমন শোক পায় যে একটা আত্মচিৎকার বেরিয়ে আসে রাস্কেলটার মুখ ছিঁড়ে। ওখানেই মানসিক আঘাতে হার্ট অ্যাটাক হয় ওর, তাতেই সে মারা যায়। আর মৃতদেহটা আছড়ে পড়ে যাওয়ার সময় প্রেসের আঘাত থেকে মাথাটা ফেটে যায়। ন্যান্সি এই ঘটনায় ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। ওর কোনো দোষ নেই, বিশ্বাস করুন। ন্যান্সি নির্দোষ, বিশ্বাস করুন, ন্যান্সি নির্দোষ। বেশ, আর চাবিটা ওটা নিয়ে এলেন কেন? দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, পাশেই চাবিটা ছিল। আমি চাবি দিয়ে দরজা খুলে সবাইকে ডাকবো ভাবলাম, কিন্তু পরক্ষণেই খেয়াল হলো এভাবে আমাকে দেখলে সবাই আমাকেই খুনি মনে করবে। তাই চাবিটা পকেটে নিলাম। টেডি তখন পর্দার ওপর লাফালাফি করছিল, ওকে ধরতে গেলাম, আর আমার হাতের গলার মতো লাঠিটাও ওখানে মেঝেতেই পড়ে গেল। তাড়াহুড়ো করে পালিয়ে এলাম, আবার জানলা খুলে। আমি বললাম, টেডিকে? আমার কথা শুনে হেনরি উড অন্য ঘর থেকে একটা খাঁচা নিয়ে এসে সেটার দরজাটা খুলে দিতেই সরাত করে বেরিয়ে এলো একটা লালচে বাদামি রঙের লোমশ জীব, শক্ত বেঁটে পা, সরু লম্বা নাক, খুদে খুদে উজ্জ্বল চোখ। সবিস্ময়ে আমি বললাম, আরে এটা তো বেজি। এই আমার টেডি, একে দিয়েই আমি সাপ ধরি। আপনাদের আর কিছু জিজ্ঞেস করার থাকলে বলুন। না, আর কিছুই জিজ্ঞাসা করার নেই। তবে শুনুন মিস্টার উড, আমি চাই না অতীতকে বর্তমানে টেনে আনতে। মিসেস ন্যান্সি বার্কলে যদি বিপদে না পড়েন তাহলে আপনাকে নিয়ে আর টানাটানি করব না। মহাপাবী জেমস বার্কলে 30 বছর ধরে অনুশোচনায় ভিতরে ভিতরে দগ্ধে মরেছে তিলে তিলে, আর তার শেষ মৃত্যু হলো হঠাৎ করে আপনাকে দেখার ফলে। যাই হোক, আপাতত চললাম। মেনি থ্যাঙ্কস অ্যান্ড গুড বাই মিস্টার উড। রাস্তায় বেরিয়ে এলাম আমরা। রাস্তায় আসতেই দেখা হলো মেজর মর্জির সঙ্গে। ইনি হোমসকে এই তদন্তের ভার দিয়েছিলেন, তাই হোমসকে দেখেই বলে উঠলেন, এই যে দ্য গ্রেট মিস্টার শার্লক হোমস, খবর শুনেছেন? সবটাই তো পণ্ডশ্রম হলো বলে মনে হচ্ছে। কি ব্যাপার বলুন তো? ডাক্তারের রিপোর্ট এসেছে। জেমস বার্কলের মৃত্যু কিভাবে হয়েছে জানেন? হ্যাঁ, হার্ট অ্যাটাকে।
সম্ভবত মৃগী ছিল। হঠাৎই অ্যাটাকটা হয় আর পড়ে যাওয়ার সময় মাথাটা ফায়ার প্লেসে ঠুকে যায়। চলো ওয়াটসন, অল্ডার শেডে আমাদের কাজ শেষ, এবার ফেরা যাক। আর দাঁড়ালো না হোমস, হনহন করে হাঁটা দিল। মেজর মর্জি অপার বিস্ময়ে আমাদের যাত্রাপথের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। কাউকে চমকে দেওয়ার এই সুযোগটা যে আমার এই বিখ্যাত ডিটেকটিভ বন্ধুটি হাতছাড়া করবে না তা আমি জানতাম। স্টেশনের দিকে যেতে যেতেই হোমসকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, একজনের নাম তো জেমস, আরেকজনের নাম হেনরি, তাহলে ন্যান্সি কাকে ডেভিড ডেভিড বলে ডাকছিল? ডাক্তার, তুমি আমাকে যুক্তিবাদী বলে প্রচার করো ঠিকই, তবে সত্যি যদি তাই হতাম, সামান্য যুক্তিবুদ্ধিও যদি আমার মগজে থাকতো, তাহলে শুধু ডেভিড নামটা শুনেই রহস্যটার সমাধান করে ফেলা উচিত ছিল। এই প্রথম হোমসের নিজের মুখে নিজের এই সমালোচনা শুনে আমি বেশ মজা পেলাম। একটু আমোদের সঙ্গে জিজ্ঞাসা করলাম, কেন কেন? ডেভিড বলে কাউকে আদতে ডাকাই হয়নি, তাহলে? গালাগালি দেওয়া হয়েছে। ডেভিড বলে গালাগালি দেওয়া হয়েছে মানে? বাদসেবা ডেভিডের গল্পটা মনে পড়ছে ডাক্তার, বাইবেলের কাহিনী। এই বিষয়ে যদিও আমার জ্ঞান খুবই সীমিত, ডেভিডও একটা গর্হিত কাজ করেছিলেন, যেমন করেছিলেন জেমস বাকলে। তবে তোমারও জবাব নেই হোমস। ইটস এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন, ইটস এলিমেন্টারি। শুনলেন দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ক্রুকেড ম্যান, কাহিনী স্যার আর্থার কনান ডয়েল, নাট্যরূপ ও কন্টেন্ট হেড নীলাশিস বসু, গল্পের সূত্রধার আমি শুভ ভদ্র। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ওয়াটসন অর্থাৎ গল্পের কথক সৌরভ রায়, শার্লক হোমস কৌশিক ব্যানার্জি, মিসেস ন্যান্সি বার্কলে ও বাড়িওয়ালি দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, হেনরি উড, মেজর মার্জি ও পুলিশ শুভ ভদ্র, মিস মরিসন বর্ণালী দে বর্মন, মেরি দুতি, কোচোয়ান নীলাশিস বসু। শব্দগ্রহণ স্টুডিও টেলিগ্রাফ, সম্পাদনা ও মিউজিক সৌরিশ ভট্টাচার্য, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশনস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা সৌরভ। আমাদের নিবেদন আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, গল্পটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে জানান আপনাদের মতামত। ফিরছি আগামী সপ্তাহে আপনাদের জন্য নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।